যে ধরনের অত্যাচার অবিচার আমি কংগ্রেসীদের উপরে তৃণমূলকে করতে দেখেছি তাদের সম্বন্ধে আলোচনা করতে আমার ঘৃণা বোধ হয়। জোট রাজনীতিতে থাকার ফলে আমাদের সংগঠন অনেক জায়গায় দুর্বল হয়ে পড়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পতাকা দেখা গেল, এটা আমি মনে করি আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। বিজেপির কাছে যেরকম ওয়াশিং মেশিন আছে, কংগ্রেসের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই। এই মুহূর্তে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস চর্চার কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে। একের পর এক বিধায়ক এবং সাংসদ দল ছেড়ে নিজস্ব ব্লক তৈরি করছেন। বিধানসভায় হয়েছে, রাজ্যসভাতে একই জিনিস দেখা যাচ্ছে। এই নিয়ে চর্চার জন্য সঙ্গে পেয়ে গেছে সুমন রায়চৌধুরীকে, কংগ্রেসের মুখপাত্র এবং বহুদিনের পুরনো নেতা। সুমন দা, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। দাদা, প্রথমে একটা জিনিস, সেটা হচ্ছে যে তৃণমূল কি কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে, মানে যে হারে ঢল নেমেছে উল্টো দিকে যাওয়ার। তৃণমূল বলে তার কিছু নেই, ফাঁকা হওয়ার কি আছে? আচ্ছা, যে রাজনৈতিক দল কোনো আদর্শের ভিত্তিতে তৈরি হয় না, যে রাজনৈতিক দল প্রথম থেকেই নিজেদের একটা মানি মেকিং মেশিনে পরিণত করে, সেই দলের তো এটাই পরিণতি হওয়ার কথা ছিল। আমরা তো সবাই জানতাম তাসের ঘরের মতন ভেঙে পড়বে যেদিন পাওয়ার থেকে চলে যাবে। আমরা 24 ঘন্টা 48 ঘন্টা ভেবেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস টাইম পেয়েছে। 1 মাসের মধ্যে তৃণমূল উঠে গেছে। এখন আর তৃণমূলকে নিয়ে কোনো আলোচনা নেই, কারণ তৃণমূল নামক কিছু যে এক্সিস্ট করে রাজনৈতিক পরিসরে, সেটাই আমরা মনে করি না। কিন্তু দাদা, আপনাদের সঙ্গে তো তৃণমূলের একটা শোনা যাচ্ছিল মিশে যেতে পারে, যদিও আপনাদের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোনো সম্ভাবনা নেই, কিন্তু আপনাদের সঙ্গে তো তাদের জোটের একটা সম্ভাবনা না। এখনো তো খাতায় কলমে নির্বাচন কমিশনের সিম্বলটা মমতা ব্যানার্জির কাছে আছে, এবং উনি ইন্ডিয়া ব্লকের একজন সদস্য। সেই সূত্রে উনি দিল্লি যেতেই পারেন, এক টেবিলে বসতেই পারেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতেই পারেন। এগুলোর মধ্যে কোনো স্টোরি খোঁজার আমি মনে হয় না কোনো প্রাসঙ্গিকতা আছে। বাংলার মানুষ যেভাবে তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, তার প্রতিফলন রেজাল্টের পর থেকে আমরা মাঠে ময়দানে দেখতে পাচ্ছি। সেই তৃণমূল কংগ্রেস আজকে আর এক্সিস্ট করে না, কারণ বাংলার মানুষ ওদের আর দেখতে চান না। সেই জন্য তৃণমূল সংক্রান্ত কোনো প্রশ্ন আমার মনে হয় প্রশ্ন করার আর কোনো অবকাশ নেই, আমারও উত্তর দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ বাংলার একজন কংগ্রেস কর্মী হিসাবে যে ধরনের অত্যাচার অবিচার আমি কংগ্রেসীদের উপরে তৃণমূলকে করতে দেখেছি, তাদের সম্বন্ধে আলোচনা করতে আমার ঘৃণা বোধ হয়। দাদা, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে যদি সিম্বল চলে যায়, মানে টেকনিক্যালি যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাতে হয়তো সিম্বলও চলে যেতে পারে, পার্টি ফান্ডও চলে যেতে পারে। যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে যাবেন, মানে সেই অর্থে দল রইল না। তখন কংগ্রেসের কি শুধু তৃণমূলের সঙ্গে, মানে যাদের সিম্বল যাদের রয়েছে তাদের সঙ্গে জোট হবে? সেটা তো আমি বলতে পারবো না কাদের সঙ্গে জোট হবে। একটা কথা পরিষ্কারভাবে জেনে নিন, আমাদের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল পরশুদিন প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়েছে এবং পুরনো পরিচয়ের সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গেছিলেন। এর সঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মার্জার, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট, এগুলোর কোনো সম্পর্ক নেই। এই ধরনের কোনো আলোচনা হয়নি। আচ্ছা, যারা একটা রিউমার ছড়ানোর চেষ্টা করছেন, তাদের অন্তর্নিহিত কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আচ্ছা, কিছু মানুষকে, কিছু তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের, মানে আসল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা একটা শ্রেণী করে যাচ্ছেন, তার আমরা তীব্র বিরোধিতা করি। দাদা, বাংলার রাজনীতিতে আপনারা 2011 সালে তৃণমূলের সঙ্গে আপনাদের জোট ছিল, তারপরে আপনারা ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে আপনারা বামেদের সঙ্গে জোট করেছিলেন। এবার যদিও হয়নি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যখন বলছেন বিভ্রান্তি ছড়ানোর ব্যাপার হচ্ছে, পরবর্তীকালে কি বাম কংগ্রেসকে আবার একসঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে দেখা যাবে? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি পরিষ্কারভাবে বলেছে, এবার বিধানসভা নির্বাচনের আগে 294টি আসনে আমরা এই কারণে লড়তে চাই, আমরা চাই 294টা বিধানসভা কেন্দ্রেই আমাদের সংগঠন শক্তিশালী হোক। ভবিষ্যতে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটও হয়, তারা কি চাইবে? তারা তো চাইবে আমি যার কাঁধে হাত রাখবো সেই কাঁধটা শক্ত হোক। তা দীর্ঘদিন জোট রাজনীতিতে থাকার ফলে আমাদের সংগঠন অনেক জায়গায় দুর্বল হয়ে পড়েছে। সেই জায়গাটা রিপেয়ারিং করার চেষ্টা করছেন মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, এবং প্রায় 20 বছর পরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পতাকা দেখা গেল। এটা আমি মনে করি আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট।
আচ্ছা দাদা, এই যে আপনি যেটা বলছেন যে তৃণমূল উঠে গেছে, চর্চার আর দরকার নেই, এই পরবর্তী পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা কর্মীরা তারা কংগ্রেসে যোগদান করছেন। আপনাদের মানে খানিকটা বলাও হচ্ছে যে ওয়াশিং মেশিনের কাজ কি এক্ষেত্রে হবে? আপনারা কি দেখে শুনে বেছে বুঝে লোকজন দিচ্ছেন? একটা কথা পরিষ্কার বলি, বিজেপির কাছে যেরকম ওয়াশিং মেশিন আছে, কংগ্রেসের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই। সেই জন্য যারা কালিমালিপ্ত, যারা টেন্টেড, তারা কংগ্রেসের কাছে আসবে না। আচ্ছা, বেছে নিশ্চয়ই নেওয়া হবে। যারা মানুষের উপরে অত্যাচার করেনি, পারলে মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের আপদে বিপদে, সেই সব অন্য দলের কর্মীদের আমরা স্বাগত জানাই। কিন্তু যাদের উপরে মানুষের উপরে অত্যাচার করার অভিযোগ আছে, বাড়ি দখল করা, জমি দখল করা, ওই পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, ভেড়িতে, এইসব অভিযোগ রয়েছে। তারপর আরো নানা ধরনের, দেখুন তৃণমূল যারা করেছে একদম গুণের শেষ নেই। ক্রাইমের ডিকশনারিতে যা যা শব্দ, সব মানে সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করেছিলেন, আমার মনে হয় উনি দলকে ট্রেনিং দেওয়ার জন্য এই পিএইচডিটা করে এসেছিলেন। তা তৃণমূলের তো গুণের শেষ নেই। সেক্ষেত্রে আমাদের তো নিশ্চয়ই বেছে নিতে হবে। তবে আমরা এটাও নিশ্চিত, যারা অপরাধী তারা কখনো কংগ্রেসের কাছে আসবে না, কারণ কংগ্রেসের কাছে কোনো এজেন্সি নেই তাদের বাঁচানোর জন্য। সেই জন্য আমরা নিশ্চিত ভালো মানুষেরাই কংগ্রেস দলে জয়েন করবে। শেষ সংযোজনের মানে ওই তালিকাতে, সাংসদ তালিকাতে শেষ সংযোজনিত নাম হিসেবে শোনা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা। আজ তিনি শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে গিয়েছেন, ভূপেন্দ্র সিং এর বাড়িতে গিয়েছেন। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তো টেন্টেড না, উনিও তো ভুবনেশ্বরে 3 বছর জেলে ছিলেন। এর দুটো ডাইমেনশন হতে পারে, যে যেদিকে সবাই যাচ্ছে স্রোতের সঙ্গে গা ভাসাই, আমি আলাদা থেকে কি করব, অথবা বিজেপি তাদের সংখ্যা লোকসভায় বাড়ানোর জন্য পুরনো কেস কামারির ভয় টয় দেখিয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। কিন্তু বিষয়টা হচ্ছে, দলটার যদি আইডিওলজিক্যাল বেস থাকতো না, 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিল, 11-তে বুদ্ধদেব বাবু হেরে গেছিলেন। তারপরে তো কংগ্রেস বা সিপিএম এর লোকেদের এরকম ডিম খেতে হয়নি, গোবর ঢিল এগুলো খেতে হয়নি। সম্পূর্ণ মানি মেকিং মেশিন হচ্ছে তৃণমূল কংগ্রেস। মেশিনটা যেই খারাপ হয়ে গেছে, সেই মেশিন থেকে যারা নোট ছাপাতো তারা অন্য মেশিনের খোঁজে চলে গেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আইডিওলজিক্যাল বেস না থাকলে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন সার্ভাইভ করতে পারে না। আর তার সঙ্গে মালিকদের ঔদ্ধত্য, কোনো রাজনৈতিক অর্গানাইজেশন আইডিওলজি ছাড়া সার্ভাইভ করতে পারে না। তৃণমূল হচ্ছে তার নবতম উদাহরণ। আচ্ছা দাদা, শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার কোথাও কি এটা মনে হচ্ছে যে মানে তৃণমূলের ধরুন অসংখ্য নেতা যারা নেতৃত্বে ছিলেন, বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, এরকম ধরনের বা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এরকম অসংখ্য লোক গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন দুর্নীতির কারণে, সেগুলো বেরিয়ে এসছে, কিন্তু যিনি মাথায় ছিলেন বা যারা মাথায় ছিলেন তাদের এখনো পর্যন্ত সেই ব্যাপার দেখা গেল না কেন? বা তাদের ক্ষেত্রে কি একটা ভয়ভীতির, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কি একটা ভয়ভীতির দেয়? না 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 না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি এখন মার্কেটে রেখে দেবে। বাড়িতে সিআইডি পাঠাবে, ইডি পাঠাবে, সিবিআই পাঠাবে, রোজ স্টোরি হবে, রোজ নিউজ হবে, রোজ অভিষেক প্রশ্ন করবে এরকম অনেক সুমনকে, তারা বগড় 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 করতে থাকবে অভিষেকের। তাহলে কি নতুন যে মন্ত্রিসভা হয়েছে তাদের যে চলার পথ, বাংলার মানুষের জন্য তাদের কি চিন্তা ভাবনা, তারা সত্যি আদৌ বাংলার জন্য কতটা করতে চায়, সেই প্রশ্নের দিকে আমাদের মনটা থাকবে না, আমরা খালি অভিষেকের পিছনে ঘুরতে থাকবো। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, আপনারা কখনো যেসব কর্মী 49 বছর দল বদল না করে কংগ্রেসের মতন বিভিন্ন দলে থেকে গেছে, বামপন্থী দলেও রয়েছে, তাদের নিয়ে কখনো তো স্টোরি করেন না। আপনারা কাদের নিয়ে স্টোরি করেন? যারা দল ছেড়ে চলে যাচ্ছে। আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্টোরি করছেন, আপনি না, আমি অ্যাজ আ হোল মিডিয়াকে বলছি। তা আপনারাও চান যেটায় চাটনি থাকবে, যেটা একটু টকটক ঝালঝাল থাকবে, মশলাদার হবে, সেটা নিয়ে স্টোরি করুন। যারা নিরলসভাবে বছরের পর বছর ক্ষমতার বাইরে থেকে দলটা করে গেল, তাদের নিয়ে আমি কোনো চ্যানেলকে স্টোরি করতে দেখি না। তারা চোর, ডাকাত, পাচারকারী, ধর্ষক, এদল ওদল করছে, তাদের নিয়ে স্টোরি করে। এটাই হচ্ছে ব্যাড পার্ট অফ ডেমোক্রেসি, এটাই হচ্ছে ব্যাড পার্ট অফ মিডিয়া পলিসি আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যেখানে।
তার মানে আপনি বলতে চাইছেন যে বিজেপি আসলে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই পুরো না না, একে এখন ছেড়ে রাখবে, একে এখন ছেড়ে রাখবে। Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।